যে গতকালকে আমাদের এনএসএ অজিত দোভাল তিনি তারেক রহমানকে যে ফোনটি করেছিলেন, সেই ফোনের পর কি কি ঘটনা ঘটেছে। আজকে সকালবেলা 10টা 10:30 নাগাদ মির্জা ফখরুল গিয়েছিলেন যমুনাতে একটা ফুলের তোড়া নিয়ে, মানে বুকে নিয়ে তিনি গিয়েছিলেন ঈদের শুভেচ্ছা জানাতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে। তারেক রহমান শুভেচ্ছা বিনিময় করেছেন এবং প্রীতি ভালোবাসার কথা বলেছেন। বলার পর তিনি মিষ্টি মিষ্টি করে একটা ছোট্ট বার্তা দিয়েছেন। বার্তাটা হচ্ছে যে আপনি যে কথাটা বলেছেন না, এই কথাগুলো আপনি আর বলবেন না। আপনি এক কাজ করুন, আপনি মিডিয়াকে ডেকে আপনি তাদেরকে বলুন যে আপনার যে কথাগুলো আপনি বলেছিলেন আওয়ামী লীগ সম্পর্কে, সেই কথাগুলো আপনার ব্যক্তিগত মতামত, এটা দলের মতামত নয়। আপনি আমাদেরকে বিপদে ফেলে দিয়েছেন এই কথাটা বলে, কারণ আমাকে চারদিক ম্যানেজ করে কাজ করতে হচ্ছে। আপনার মতো একটা সিনিয়র নেতা, বর্ষিয়ার নেতা যদি এই ধরনের বেফাঁস মন্তব্য করেন, তাহলে পরে আমার পক্ষে দেশ চালানো খুব মুশকিল হয়ে যাবে। বেশ ভদ্র ভাষায় যাকে বলা হয় ধুনে দিয়েছেন মির্জা ফখরুলকে। এখন কালকে যা ঝাড় খেয়েছেন, ঝাড় খাওয়ার পর এখন তার মাথা খারাপ হয়ে গেছে তারেক রহমানের। কারণ তারেক রহমান বুঝতে পারছেন যে ভারতবর্ষ কিন্তু বেশি দিন অপেক্ষা করবে না। ভারতবর্ষ কিন্তু খুব টাইট নজর রাখছে, আর এই সমস্ত ব্যাপারগুলোতে প্রত্যেক কটা নোট দিচ্ছে। এদিকে আপনাদের ওখানে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আপনাদের যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তিনি নাকি জয়শঙ্করের সঙ্গে দেখা করবেন। কিন্তু হিন্দুস্তান টাইমস আজকে লিখেছে এবং আমার কাছেও খবর আছে যে জয়শঙ্করজি এখনো পর্যন্ত কোনো টাইম কনফার্ম করেননি। তিনি কিন্তু একবারও বলেননি যে আমি দেখা করব না বা আমি দেখা করব, এ কথা তিনি একবারও বলেননি। ফলে এই যে খবরগুলো রটে বেড়াচ্ছে, তিনি আছেন এখন নিউ ইয়র্কে, তার ইচ্ছে হচ্ছে দিল্লি হয়ে মানে ঢাকায় ফিরে আসা। সেটা তিনি ঢাকাকে জানিয়েছেন, মানে তারেক রহমানকে জানিয়েছেন। দিল্লিতে তার কাউন্টার পার্ট, তার সঙ্গে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি, তার সঙ্গে কথাবার্তা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী হলে কি হবে, জয়শঙ্করের সঙ্গে তার ডাইরেক্ট কথা বলতে পারবেন না, আমাদের বিক্রম মিস্ত্রি অবধি পৌঁছাতে হবে, নইলে পরে রণদীপ জয়সওয়াল, এই দুজনই আছে পররাষ্ট্র বিষয়ক ব্যাপারে যদি কথা বলতে হয় তাদের সঙ্গে কথা বলতে হবে। উনি বিক্রম মিস্ত্রির সঙ্গে কথা বলেছেন। আর বিক্রম মিস্ত্রি তাকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন এখন সাহেব ব্যস্ত আছেন, সাহেব কখন টাইম দেবেন, যদি টাইম আদৌ দেন তাহলে আপনাকে জানিয়ে দেওয়া হবে। ফলে এই যে একটা আপনাদের দেশে একটা রটে বেড়াচ্ছে যে বহুদিন চেষ্টা করে ইউনূসের লোক পারলো না, হঠাৎ করে বিএনপির লোক এসে জয়শঙ্করের সঙ্গে দেখা পাওয়ার সুযোগ পেয়ে গেল, এটা কিন্তু নয়। জয়শঙ্কর যে এখন প্রচণ্ড ব্যস্ত, বিশেষ করে এই যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে এবং তেল জোগাড় করা নিয়ে। ভারতের কাছে তেল হয়ে গেছে একটা বড় চাপের বিষয়। এখন তেল জোগাড় করতে হয় ভারতবর্ষকে। তেল জোগাড় না করতে পারলে ভারতবর্ষে তেলের যোগানটা কমবে। আমি গতকালকে বলেছিলাম না যে আমাদের নিজেদের লাগের 1,50,00,000 ব্যারেল পার ডে। একটা ব্যারেলে বোধহয় 362 না কত লিটার বোধহয় একটা তেল থাকে, এরকম একটা হিসেব আছে। কম বেশি হতে পারে, আমি ভুলও হতে পারি, একটু দেখে নেবেন আপনারা। তো সেই তেল 140 কোটি দেশের লোকের সেই তেল মানে জোগাড় করা,
এটা একটা মানে হিউজ টাস্ক। তো তাকে সেই কাজটা করতে হচ্ছে, মোদিজিও সেই কাজ করে যাচ্ছেন। ফলে এখন এই ঠুনকো বিষয় নিয়ে কথা বলার মতো সময় জয়শঙ্করজির কাছে নেই। হয়তো জয়শঙ্করজির সঙ্গে এবারে দেখা নাও হতে পারে, তবে এটা খলিলুর রহমানকে বলে দেওয়া হয়েছে, আপনি অপেক্ষা করুন, যদি সবুজ সংকেত পান তাহলে পরে এখানে আসবেন, নইলে আপনি আপনার নিজস্ব গন্তব্যে যেখানে যাওয়ার আপনি চলে যাবেন। এটা হচ্ছে ভারতের পক্ষ থেকে বলা। আর একটা বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের ব্যাপারে যে সিদ্ধান্ত যেটা ভারত নিয়েছে আওয়ামী লীগের ব্যাপারে, যে আওয়ামী লীগকে ধীরে 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 পুনঃস্থাপিত করা হবে, সেটা তারেক রহমানকে কালকে আর একবার মনে করিয়ে দিয়েছেন আমাদের অজিত দোভাল। অজিত দোভাল বলে দিয়েছেন যে কথা হয়েছিল এবং যেটা যে 10টি পয়েন্টের উপরে স্বাক্ষরাদি হয়েছিল, তাতে কিন্তু একটা সময় বেঁধে দেওয়া হয়েছিল। আপনি সেই সময়টা পার করে গেছেন, ক্ষমতায় বসার পর 1 মাস পেরিয়ে গেছে, এখনো আপনি বলছেন আরো 2 মাস 3 মাস সময় লাগবে। তার মধ্যে আপনার একজন বর্ষিয়ান নেতা তিনি এরকম আলটপকা মন্তব্য করে আমাদেরকে আরো বিভ্রান্ত করছেন। ফলে আপনাকে নিশ্চিত করতে হবে যে আওয়ামী লীগ এই তার ওপর থেকে যত মামলা টামলা, আওয়ামী লীগ সমর্থকদের যে মামলা টামলা আছে সেগুলোকে আপনি তুলে নেবেন। আপনি লেখক, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিল্পী যত আছে তাদেরকে মামলা মুক্ত করবেন। শেখ হাসিনার ব্যাপারে মামলা যেগুলো আছে সেগুলো আইসিসি থেকে তুলে নেবেন। তাকে রাজনৈতিক একটা পরিবেশ, সুস্থ পরিবেশ তৈরি করে দেবেন রাজনীতি করার জন্য, সেটা আপনি করবেন। সেগুলো যতক্ষণ না কমপ্লিট হচ্ছে আপনি ভারতের থেকে কোনো রকম আশা করবেন না। আপনি এই যে চিঠি দিয়েছেন না, যে ভারতকে আমরা অনুরোধ করছি এই পাঠান, ওই পাঠান, সেই পাঠান, ভারতের দিক দিয়ে কোনো আশা করবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের এখানে খাদ্যপণ্য আছে, কিন্তু এখানে পাঠানোর ব্যাপারে আমাদের এখানে একটা বিরূপ একটা প্রতিক্রিয়া আছে। ফলে দেশের যে বিরূপ প্রতিক্রিয়া সেটাকে কিন্তু আমাদের মান্যতা দিতে হবে। আপনারা চাইছেন ঠিক আছে, আমরা মানাও করছি না, কিন্তু দেশের মানুষের আবেগকে উপেক্ষা করে আমরা এমন কিছু করব না যেখানে দেশ বিপদে পড়তে পারে। কারণ বিজেপি জানে সামনে নির্বাচন, 5টি রাজ্যের নির্বাচন এবং একটি পুডুচেরি এবং কেন্দ্রশাসিত অঞ্চল, সেখানে নির্বাচন। সেটা হচ্ছে 9 তারিখে পুডুচেরি আছে, তারপরে হচ্ছে 23 তারিখ হচ্ছে সাউথের গুলো আছে, আর 29 তারিখ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সহ আর 2টো দেশ রাজ্যের মধ্যে আছে। তাই এই ইলেকশনে যাতে এর কোনো প্রভাব না পড়ে, মানে এই বাংলাদেশ সম্পর্কিত কোনো কারণে যাতে প্রভাব না পড়ে, তার জন্যে কিন্তু ভারত সতর্ক হয়ে রয়েছে যে তেল এবং খাদ্য পানীয় বন্ধ করার, মানে খাদ্য এবং পণ্য বন্ধ করা না চালু রাখা, সেই ব্যাপারটা নির্ভর করছে আমাদের এখানে ভোটের ওপর। এখন ভবিষ্যৎ কি বলবে আমি জানি না, আমি তো গণৎকার নই, আর আমি আগাম কোনো খবর পাই না। এমনও হতে পারে যাচ্ছে, এমনও হতে পারে যাচ্ছে না, সব কিছুই হতে পারে। কিন্তু আমার যতদূর মনে হয় এখন বোধহয় ভোটটা অবধি একটু থমকে যাবে। ঈদের এই খুশির দিনে আপনাদেরকে একটা খুশির আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি আমি আতিক রহমান পূর্ণিয়া। দীর্ঘদিন নিশ্চয়ই বাংলাদেশের মানুষ, বাংলাদেশের টেলিভিশনের দর্শক, বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার ইউজার দর্শকরা কয়েকটা ক্যারেক্টারকে খুব মিস করতেন, এবং সেই ক্যারেক্টারগুলো ছিল আওয়ামী লীগ সরকারের ডাকসাইটে মন্ত্রী। তাদের মধ্যে অন্যতম ছিলেন ওবায়দুল কাদের, অন্যতম ছিলেন হাসান মাহমুদ, এবং টুকটাক বিভিন্ন সময় বিভিন্ন চরিত্র সেখানে অভিনয়ে আসতেন, কখনো কোনো আইনমন্ত্রী আনিসুল হক। সেসব লোকজনগুলোকে বিনোদনের খোরাক কি হতে হতে একটা পর্যায়ে গিয়ে বাংলাদেশের মানুষ এতটা ত্যক্ত, বিরক্ত, মানুষের অ্যালার্জি তৈরি হয়েছিল, এটা খোদ আওয়ামী লীগের মানুষজন টেলিভিশনের পর্দায়
দুর্ঘটনাক্রমে এক পর্যায়ে তো টেলিভিশন নিউজ, বেসরকারি টেলিভিশন নিউজও দেখা বন্ধ করে দিয়েছিল বাংলাদেশের মানুষজন। কারণ বেসরকারি টেলিভিশনগুলোতেও নিউজ বলতে আর তেমন কিছু ছিল না, সবসময় স্তুতি ছিল, একদম প্রায় 95% ক্ষেত্রে। তারপরে ঘটনাক্রমে কেউ যদি টেলিভিশনের পর্দায় বসতেন এবং সেই রুটিন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এই, তারপরে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপি খাদের অতই গভীরে তলিয়ে গেছে, তারপর বন ও পরিবেশ মন্ত্রী অথবা পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন যে বিএনপি এবার খোঁড়া হয়ে গেছে, তারপর আপনার ধরেন কখনো কখনো এম আরাফাত অথবা দীপুমণি তারা এসে বলতেন যে জামাতে ইসলামী স্বাধীনতা বিরোধী এতবার বলতেন, এত বেশি বলতেন, এখন যেরকম ফেসিবাদ বলতে বলতে দুর্গন্ধ ছড়িয়ে ফেলেছে। মানুষ তখন টেলিভিশনের সুইচ, দুর্ঘটনাক্রমে টেলিভিশনের সামনে থাকে, সুইচ চেঞ্জ করে ফেলত এবং এতটা অ্যালার্জিতে রূপ নিয়েছিল যে ওবায়দুল কাদেরের প্রথম দিককার বক্তৃতা মানুষের কাছে কিছু বিনোদন তৈরি করলো, তার সেই স্পেশাল বাচনভঙ্গি, কবিতা সুলভ আচরণ, পরে বিরক্তির মাত্রা এতই চূড়ান্ত হয়েছে যে এইসব ঘটনাও হয়তো আওয়ামী লীগের পতনে একটা অবদান রেখেছে। সেই ওবায়দুল কাদের, হাসান মাহমুদের জায়গা কি শূন্য থাকে? বাংলাদেশ কি তাই? এই অভাবকে বাংলাদেশের মানুষকে বেশি দিন ভোগ করতে হয়েছে। তারেক রহমান একটি মন্ত্রিপরিষদ সাজিয়েছেন, আমরা বারবারই বলেছি, অনেকেই বলেছেন যে মন্ত্রিপরিষদে এমন কিছু নিয়োগ তিনি দিয়েছেন যেগুলো মানুষকে ধাক্কা দিয়েছে, মানুষ হতবাক হয়েছে। সেই হতবাগের একটি অংশ হয়েছে সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল হাসানের মধ্যে দিয়ে। বাংলাদেশের আমজনতা জাতীয় নেতৃত্ব হিসেবে তাকে অনেকটা চিনতেনই না। দেখেন, এই দেশে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যদি বলেন, প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রণালয়, প্রতিরক্ষা প্রধানমন্ত্রীর আন্ডারেই থাকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তারপর সড়ক পরিবহন যোগাযোগ মন্ত্রী, সেই মন্ত্রিত্বটা গেল শেখ রবিউল ইসলামের হাতে। সোশ্যাল মিডিয়া ইলেকশনের সময় তিনি প্রচন্ড অ্যাক্টিভ ছিলেন, প্রচন্ড, তার রিল ভাইরাল হতো, তখন তার নিজের টিমের করা রিল ভাইরাল হতো। সেগুলো থেকে তার এলাকার মানুষের ধারণা হয়েছিল ব্যাপারটা হয়তো অন্যরকম হবে। বিসমিল্লাহির রহমানির রহিম উনি দায়িত্ব নেয়ার পরে এক ডায়লগেই মানুষ বুঝে গেছে যে ওবায়দুল কাদের আর হাসান মাহমুদের জায়গা অপূরণ থাকবে না, এইটা শূন্যস্থান পূরণ হয়ে গেছে। তিনি যখন বললেন যে পরিবহনে আপোষের মাধ্যমে সমঝোতায় যেটা নেওয়া হয় এটা চাঁদাবাজি না, তিনি যখন এটাকে একটা সার্টিফাইড দিয়ে দিলেন, একটা ভালো রূপ ধারণ করানোর চেষ্টা করলেন, তখনই চারদিকে এটার তাৎক্ষণিক সমালোচনা করে নাই এমন কোনো সুষ্ঠু মাথার আলোচক বাংলাদেশে নাই, তারা সবাই সমালোচনা করলেন। আসলো ঈদ যাত্রা। এই ঈদ যাত্রায় তার কি কি ফিরিস্তি আছে, তিনি প্রতিদিন কি কি ডায়লগ দিয়েছেন, বাংলাদেশের মানুষকে উপহার দিয়েছেন, সেই ডায়লগগুলো আমি রিপিট করতে চাই না। তার এই যে কি বাংলাদেশের মানুষের একটা চরিত্র আছে, গণপরিবহন কম, সিট কম, এই জন্য মানুষ নাকি সেধে বেশি ভাড়া দিয়ে যাত্রা করে। তিনি এও বলেছেন যে বাড়তি ভাড়া যারা নিয়েছে বাড়তি ভাড়া আবার ফেরত দেওয়া হচ্ছে। তিনি এও বলেছেন যে ন্যায্য ভাড়া যা আছে ঈদের সময়ে পরিবহন মালিকরা এই ন্যায্য ভাড়া থেকে কম ভাড়া নিচ্ছেন। স্তব্ধ হয়ে গেল সবাই, কেউ কেউ সমালোচনা করলো, হারি এ তো ওভারনাইট বাংলাদেশের পরিবহনের লোকজন চাঁদাবাজি রেখে সব ফেরস্তা হয়ে গেছে। কি অদ্ভুত অসামঞ্জস্যপূর্ণ বক্তব্য। বেরসিক যাত্রী কল্যাণ সমিতি তারা স্টেটমেন্ট দিয়ে বসলো যে, আমি বেরসিকই বলছি কোট আনকোট, যে গত 20 বছরের সবচাইতে নৈরাজ্যকর ঈদ যাত্রা হয়েছে এই বছরে। তেলেবেগুনে জ্বলে উঠলেন স্বরাষ্ট্র পরিবহন মন্ত্রী, তিনি যাত্রী কল্যাণ সমিতির সেক্রেটারিকে চ্যালেঞ্জ করে বসছেন। ধরে নিলাম আমরাও যাত্রী কল্যাণ সমিতিকে বিশ্বাস করলাম না। সোশ্যাল মিডিয়াতে কত রিল দেখেছি মানুষের ক্ষোভ, আক্ষেপ, এগুলো সব তো বানোয়াট না, এগুলো সব তো মেকি হয় না, এগুলো নাটক মঞ্চস্থ করা যায় না এইভাবে। মানুষ অনেকেই বোঝে কোনটা রিয়েল কোনটা বানানো, সেগুলো আমরা বাদ দিলাম। এটা তো সত্যি যে দুর্ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গের রেল লাইনে। এই উত্তরবঙ্গের রেল লাইনের দুর্ঘটনা সঠিকভাবে সামলাতে ব্যর্থ হয়েছে এই সড়ক পরিবহন মন্ত্রী এবং তার দায়ী মন্ত্রী প্রশাসে। পৃথিবীর অন্য কোনো রাষ্ট্র হলে মন্ত্রী স্বেচ্ছায়
ইভেন পাশের দেশ ভারত হলো, নেপাল শ্রীলঙ্কা হলেও তার মন্ত্রিত্ব ছেড়ে দিতেন 1 মাসের মাথায়, যে সরকারের উপরে আমি দায় আনতে দিব না। কারণ এটা ওভারঅল পুরো সরকারকে দায়ী করাটা এখন পর্যন্ত মুশকিল, একটা নতুন সরকারকে সেই ক্ষেত্রে। এই সড়ক পরিবহন মন্ত্রীর ঝুঁকিটা কেন বিএনপি, কেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিচ্ছে, এটা আমাদের বোধগম্য নয়। কিন্তু এই একজন মন্ত্রী আমাদেরকে বারবার মনে করিয়ে দিয়েছে বাংলাদেশের মানুষের ক্ষমতায় থেকে এই যে ওবায়দুল কাদের, হাসান মাহমুদের নাম বারবার নিচ্ছি, এরা যা করেছে, এইসব ডায়লগ, সেই শাহজাহান খান মনে আছে আপনাদের, অ আ ক খ রাস্তায় শেখানোর জন্য বিখ্যাত। তিনি দেদারছে মানুষের যান যায় রাস্তায়, আর তিনি তার ড্রাইভার, তার পরিবহন মালিক সমিতি, শ্রমিক, এদের পক্ষ নিয়ে দেশবাসীকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন। কি নির্দয় আচরণ, কি অমানবিক আচরণ। সেই একই কায়দায় এখনকার এই শেখ রবিউল আলমকে তারেক রহমান কেন এমন একটি জায়গায় বসালেন, যেই জায়গাটা দিয়ে বাংলাদেশের মানুষের অনেকটা জীবন মরণ নির্ভর করে। ঈদ যাত্রা কেবল বাড়ি যাওয়া হয়েছে, নারীর টানে বাড়ি গিয়েছে মানুষ, তাতে করেই এত তিক্ততা, এত বিতৃষ্ণার অভিজ্ঞতা মানুষের, এতটা বিতৃষ্ণার অভিজ্ঞতা যে এখন শেখ রবিউল আলম কিছু বললে মানুষ এটা নিয়ে ওই আগের আওয়ামী লীগের মন্ত্রীদের নিয়ে, আওয়ামী লীগের ওই জোকার মন্ত্রীদেরকে নিয়ে মানুষ যে ট্রল করতো, এখন সেই ট্রল করে। এবং মানুষ বিশ্বাস করতো না তাদের কথা, আওয়ামী লীগের ওই নেতৃত্বের কথা, নেতা নেত্রীদের কথা একদমই বিশ্বাস করতো না। ওই খুব চটকদার মজাদার কিছু কথা বললে এটা নিয়ে হাসাহাসি টুকুরি হতো, শুধু হাসাহাসি হতো, এর কোনো মূল্য ছিল না। শেখ রবিউল আলম 1 মাসের মধ্যে যে ডায়লগগুলো দিয়ে ফেলেছেন, এই ডায়লগগুলোর পরে উনি যদি এরপরে আরো দ্বিতীয় পদ্মা সেতু বানিয়ে ফেলেন, তারপরেও কি মানুষ তার উপর এখন আর আস্থা রাখতে পারবে? ফলে এই মানুষটা, ধরেন যার হাতে একটা ছোট্ট নৌকার ভার দেয়া যায়, তার হাতে কি জাহাজের ভার দেয়া যায়? বাংলাদেশ একটা পরিবহন পুরো জাহাজ। তিনি ধানমন্ডি এলাকা হয়তো সামলান, সেটা সামলানো তার জন্য খুবই ভালো ছিল, তার নির্বাচনী এলাকা। কিন্তু পুরো বাংলাদেশের পরিবহন সামলাতে গিয়ে উনি কি এর মধ্যেই খেই হারিয়ে ফেলেছেন না?